আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। কলকাতার এক নির্জন গলির মাথায় একটি পুরনো দোতলা বাড়ি। বাড়ির জানালায় নীল পর্দা টানা, বাইরে সাইনবোর্ডে লেখা সমীরেশ সমাদ্দার, অতি প্রকৃত গোয়েন্দা। ভেতরে সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে আছে। টেবিলে এলোমেলো কাগজপত্র, কয়েকটি পুরনো বই আর কোনায় রাখা কিছু অদ্ভুত যন্ত্র। সমরেশ চেয়ারে হেলান দিয়ে বসে, মুখে চিরাচরিত সিগারেট। তার চোখে এক ধরনের স্থির ধ্যান, যেন সব কিছুর মধ্যেও সে অন্য কোনো জগতের কথা ভাবছে। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। ভেতরে আসুন, সমরেশ শান্ত গলায় বলল। দরজা খুলে ঢুকলো এক ত্রাস্ত মহিলা, কুসুম। মিত্র এস্টেটের পুরনো পরিচালিকা। তার মুখের অবস্থা থেকে বোঝা গেল সে গভীর আতঙ্কে রয়েছে। দাদা, মিত্রবাবু মারা গেছেন, কুসুম কাপা গলায় বলল। সমরেশ চোখের কোণ দিয়ে কুসুমকে দেখল। এটা দুঃখজনক, কিন্তু তুমি কেন এখানে এসেছ? কুসুম কিছুক্ষণ থমকে থেকে বলল, এটা স্বাভাবিক মৃত্যু নয় দাদা, বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। জানি না ঠিক কি, কিন্তু আমি ভয় পাচ্ছি। সমরেশ চেয়ারে সোজা হয়ে বসল। কেমন অদ্ভুত ঘটনা? সমরেশ জানতে চাইলেন। কুসুম বলল, রাতে বাড়ির লাইব্রেরি থেকে গর্জনের শব্দ আসে। কখনো দেখি বইগুলো নিজে থেকেই মেঝেতে পড়ে যাচ্ছে। একটা সময় মনে হয়েছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। আর মিত্রবাবুর ঘরে ওনার মৃত্যুর দিনও একটা ভয়ঙ্কর চিৎকার শুনেছি। সমরেশ কিছুক্ষণ নীরব থাকল, তারপর সিগারেট নিভিয়ে বলল, ঠিক আছে কুসুম, আমি তোমার সঙ্গে যাব। সমরেশ তার ব্যাগে কিছু যন্ত্রপাতি গুছিয়ে নিল। তার ইক্টোপ্লাজমিক রেসপন্স ডিটেক্টর, আরও কিছু যন্ত্র আর তার নোটবুক। চলো আজ রাতেই শুরু করি, সে বলল। সমরেশ সমাদ্দার ধীরে ধীরে মিত্র এস্টেটের মূল দরজার সামনে এসে দাঁড়ালো। বিশাল কাঠের দরজায় খোদাই করা পুরনো নকশাগুলোকে দেখে মনে হয় এটি বহু পুরনো। বাড়ির চারপাশে জলজল করে জোনাকির আলো, কিন্তু বাড়িটা যেন কোনো অশুভ শক্তির আড়ালে চাপা পড়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে সে এক শীতল হাওয়া অনুভব করল। মনে হচ্ছিল কেউ যেন তাকে ভেতরে আমন্ত্রণ জানাচ্ছে, আবার সতর্কও করছে। পিছনে দাঁড়িয়ে থাকা কুসুম কাপা গলায় বলল, দাদা, বাড়িটার মধ্যে ঢুকলে টের পাবেন এই বাড়ি আর আগের মতো নেই। সমরেশ একটি মুহূর্ত সময় নিল। নিজের ব্যাগ থেকে ইলেকট্রনিক রেসপন্স ডিটেক্টর বের করল এবং সেটি চালু করতেই এক মৃদু শব্দ হতে লাগলো। এই জায়গাটা অদ্ভুতভাবে সক্রিয়, সে নিজেকে বলল। দরজা খুলতেই ভেতর থেকে আসা গন্ধে সমরেশের নাক ছিটকে গেল। পুরনো কাঠ, স্যাঁতস্যাঁতে মাটি আর কিছু যেন পোড়া মতো গন্ধ। বাড়ির ভেতরটা অনেক অন্ধকার, কেবল প্রাচীন ঝাড়বাতির মৃদু আলো ঘরের কোণাগুলোকে আলোকিত করছে। সমরেশ কুসুমকে আশ্বস্ত করল, তুমি শান্ত থাকো, কিছু ঘটবে না। ভেতরে হারাদন নামের এক বৃদ্ধ পরিচারক এসে তাদের স্বাগত জানালো। তার চেহারা ভীত, চোখের কোনায় ক্লান্তির ছাপ। আপনি গোয়েন্দাবাবু? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, সমরেশ বলল। আমি বুঝতে পারছি এখানে কিছু অস্বাভাবিক চলছে, বলুন কি ঘটেছে? হারাদন একটু বিশ্বস্ত করে বলল, বাড়ির কর্তা সঞ্জীববাবু বেশ কিছুদিন ধরে লাইব্রেরির নিচে এক গোপন ঘরে সময় কাটাচ্ছিলেন। বলেছিলেন তিনি একটা বই পেয়েছেন যেটি তাকে অমরত্ব সন্ধান দিতে পারে, কিন্তু তারপর থেকেই বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে। সমরেশ হারাদনের কথা শুনে একটু চুপ করে রইল। তখন ঘরের কোণ থেকে অঞ্জনা মিত্র, সঞ্জীবের বিধবা স্ত্রী, ধীর পায়ে এগিয়ে এলেন, তার মুখে গভীর বিষাদের ছাপ। আপনি কিভাবে সাহায্য করবেন? তার গলা নরম, কিন্তু ভেতরে একটা চাপা আতঙ্ক লুকিয়ে আছে। সমরেশ বলল,
আমি প্রথমে বাড়ির সব কিছু পরীক্ষা করব। যদি কিছু অস্বাভাবিক পাওয়া যায় তবে তার সমাধানের পথ খুঁজব। তবে আমাকে সেই গোপন ঘরটি দেখাতে পারেন? অঞ্জনা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ঘরটি লাইব্রেরির নিচে। তবে আপনি সাবধানে থাকবেন, সেখানে গেলে আপনি একা নন, এই অনুভূতি পেতে পারেন। সমরেশ হারাধন আর কুসুমকে বাইরে রেখে অঞ্জনার সঙ্গে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। লাইব্রেরি ছিল বিরাট এবং দেওয়ালে সারি সারি বই সাজানো। ঘরের এক কোণায় একটি সিঁড়ি দেখা গেল, যা নিচে চলে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমে যান, আমি অপেক্ষা করব, অঞ্জনা বললেন। সমরেশ একটি টর্চ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। তার প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে শব্দ উঠছিল, যেন বাড়িটা নিজেই তার উপস্থিতি টের পাচ্ছে। নিচে নামতে একটি ছোট ঘর দেখা গেল। ঘরটির মধ্যে একটি পুরনো টেবিল, তার উপর একটি মোটা কালো মলাটের বই। ঘরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যা দেখেই সমরেশ বুঝতে পারল এখানে কালো জাদুর চর্চা হয়েছে। ডিটেক্টরটি এবার জোরে শব্দ করা শুরু করলো। এখানে শক্তিশালী কিছু আছে, সমরেশ বলল। ঠিক তখনই ঘরের কোণ থেকে একটি ছায়া ধীরে ধীরে গাঢ় হতে শুরু করলো। ছায়াটি ক্রমে আকার নিতে লাগলো, যেন কোনো অশুভ আত্মা জেগে উঠছে। কে কে আসছিস? সমরেশ জোরে বলল, কিন্তু উত্তর এলো এক ভৌতিক কণ্ঠে। এখানে এসো না, এটা তোমার জন্য নয়। সমরেশ টর্চের আলো ছায়ার দিকে ফেলতেই সেটি হাওয়ার মতো মিলিয়ে গেল। ডিটেক্টরটি ততক্ষণে তীব্র শব্দ করা শুরু করেছে। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে কোনো অশুভ শক্তি এখানে ঘোরাফেরা করছে। ঠিক তখনই একটি বই হঠাৎ শূন্যে উঠে গেল এবং সমরেশের সামনেই মেঝেতে সজোরে পড়ল। শব্দে ঘরের নীরবতা ভেঙে গেল। সমরেশ দ্রুত ডিটেক্টরের পাশে রাখা তার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল রেকর্ডারটি চালু করলো। তাতে শক্তির মাত্রা আরও স্পষ্টভাবে ধরা পড়ল। কিন্তু এরপর যা ঘটল তা তার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল। লাইব্রেরির মাঝখানে রাখা ঝাড়বাতিটি হঠাৎ দুলতে শুরু করলো। বাতাসের চাপ বেড়ে গেল, আর ঘরের কোণ থেকে আসা গর্জন শুনে মনে হলো যেন কেউ তীব্র যন্ত্রণায় কাঁদছে। সমরেশ তার টর্চটি সেই দিকে তাক করল, কিন্তু কিছু দেখতে পেল না। তখনই কুসুম দৌড়ে এসে বলল, দাদা, হারাধন কাকু বলেছে যে সঞ্জীবাবু এই বাড়িতে অশুভ আত্মাকে ডেকে এনেছিল। তিনি তার সঙ্গে কিছু চুক্তি করতে চেয়েছিলেন। কী ধরনের চুক্তি? সমরেশ জিজ্ঞেস করলো। কুসুম থেমে থেমে বলেন উনি সেই বই থেকে কিছু মন্ত্র আবৃত্তি করতেন, একটা বড় শক্তি পেতে চেয়েছিলেন, কিন্তু তারপর থেকেই এই বাড়িতে আজব সব ঘটনা ঘটছে। সঞ্জীবাবু যে রাতে মারা যান তার আগের রাতেও ভেতরে এক করুণ গর্জন শোনা গিয়েছিল, যেন কেউ তাকে সতর্ক করছিল। সমরেশ এবার বুঝতে পারল রহস্য আরও গভীর। সে লাইব্রেরির এক কোণে রাখা বড় কালো মালাটের একটি বইয়ের দিকে এগিয়ে গেল। বইটি খুলতেই তার পাতাগুলো যেন নিজের থেকে উল্টে যেতে লাগলো। প্রতিটি পাতায় অদ্ভুত দুর্বোধ্য চিহ্ন আর মন্ত্র লেখা। ঠিক তখনই ঘরের চারপাশে রাখা বইগুলো একে একে শূন্যে ভেসে উঠতে শুরু করলো। কিছু বই মেঝেতে আছড়ে পড়ল, কিছু আবার ঝুলে থাকলো। সমরেশ দ্রুত তার ডিটেক্টরের রিডিং দেখে শুরু করলো। শক্তির মাত্রা এমন উচ্চতায় পৌঁছেছিল যা সে আগে কখনো দেখেনি। হঠাৎ ঘরের কোণ থেকে একটি ছায়া গর্জন করে উঠল। ছায়াটি ক্রমে আকার নিতে শুরু করলো। মানুষের মতো আকার হলেও তার চেহারায় একটি অশুভ আভা ছিল। তুমি কি জানো তুমি এখানে কেন এসেছো? ছায়াটি গভীর কণ্ঠে বলল। সমরেশ তার যন্ত্রটি শক্ত করে ধরে বলল, আমি সত্য জানতে এসেছি, কিন্তু তোমার উপস্থিতি তার পথের বাধা হতে পারবে না। ছায়াটি আরও ঘন হয়ে উঠল এবং তার দিকে এগিয়ে এলো। ঠিক তখনই লাইব্রেরির দরজা সজোরে বন্ধ হয়ে গেল। সমরেশ বুঝতে পারল
এ জায়গা ছেড়ে যাওয়া এখন তার পক্ষে সহজ হবে না, কিন্তু এই রহস্যের সমাধান ছাড়া সে ফিরে যেতে পারবে না। সমরেশের মনে অজানা আশঙ্কা আর উত্তেজনা একসঙ্গে খেলা করছিল। লাইব্রেরির গা ছমছমে অভিজ্ঞতার পর তার ডিটেক্টর আবারও তীব্র সংকেত দিতে শুরু করলো। সংকেতগুলো তাকে বাড়ির মাটির নিচে থাকা সেলারের দিকে নিয়ে গেল। হারাধন আর কুসুম অনেকবার নিষেধ করলো, কিন্তু সমরেশ জানত যদি সত্য জানতে হয় তবে তাকে এগিয়ে যেতেই হবে। সেলারের সিঁড়িগুলো ছিল ভাঙাচোরা এবং অন্ধকার। সিঁড়ি বেয়ে নেমে আসতেই সমরেশের টর্চের আলো জ্বালালো। আলো পড়তেই ঘরের দেয়ালে ঝুলতে থাকা শিকল, পুরনো কাঠের বক্স আর ধুলো মাখা মেঝে দেখা গেল। কিন্তু ঘরের মাঝখানে থাকা একটি বৃত্তের দৃশ্য তার রক্ত হিম করে দিল। মেঝেতে একটি বড় মোমবাতির বৃত্ত, যার মোমগলে কালো দাগ তৈরি করেছে। বৃত্তের মাঝখানে একটি প্যান্ডাগ্রাম আঁকা। তার পাশেই রাখা ছিল একটি কালো মলাটের বই, যার পাতাগুলোতে অদ্ভুত ভাষায় কিছু লেখা। বইটির পাশে আরও কিছু ধাতব বস্তু, যেন কোনো আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়েছিল। সমরেশ হাঁটু গেড়ে মোমবাতির বৃত্তের দিকে তাকালো। তার মনে হলো এই বৃত্ত কোনো সাধারণ কালো জাদুর নয়। এমন সময় পেছনে অন্ধকার থেকে এক ঠান্ডা বাতাস তার ঘাড়ে স্পর্শ করল। সে তড়িঘড়ি পেছন ফিরে তাকালো। কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার। হঠাৎ ঘরের এক কোণ থেকে গভীর গর্জন শোনা গেল। গর্জনটা যেন মাটির নিচ থেকে উঠে আসছিল। সমরেশের ডিটেক্টর আবারও সংকেত দিতে শুরু করলো, এবার আরও তীব্রভাবে। তারপর মোমবাতির বৃত্তের কেন্দ্র থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করলো। ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকার নিতে লাগলো। প্রথমে ছোট, তারপর ক্রমে বড় হয়ে উঠল। শেষমেশ ধোঁয়াটা একটি দৈত্যাকার ছায়ার রূপান্তরিত হলো। ছায়াটির হাত থেকে বেরিয়ে এলো লম্বা টেন্টাকল সদৃশ অঙ্গ। তুমি কে? সমরেশের কাপা গলার প্রশ্ন। ছায়াটা এক প্রকার গর্জনের ঘর কাঁপিয়ে দিল। তারপর গভীর ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি সেই যাকে ডেকে আনা হয়েছিল, কিন্তু বন্ধ করা হয়নি। তুমি কেন এসেছো এখানে? সমরেশ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে বলল, আমি সত্য জানতে চাই। এই বাড়িতে কি ঘটেছে? সঞ্জীব মিত্র কি করেছিলেন? ছায়াটি হেসে উঠল। তার হাসিতে শীতল আতঙ্ক লুকিয়েছিল। তোমার মতো মানুষরা সত্য চায়, কিন্তু সত্যের মূল্য দিতে চায় না। সঞ্জীব আমাকে রেখেছিল শক্তি পাওয়ার জন্য, কিন্তু আমি তাকে নিয়ন্ত্রণ করেছিলাম। আর এবার তুমি। ঠিক সেই মুহূর্তে ছায়াটির টেন্টাকল সমরেশের দিকে ধাবিত হলো। সমরেশ দ্রুত পাশের বক্সটা তুলে ছুঁড়ে মারল, কিন্তু ছায়াটি অটল রইল। হঠাৎই সমরেশের নজর পড়ল মেঝেতে এক কোণায় রাখা একটি পুরনো প্রদীপ। প্রদীপটি সম্ভবত কোনো পুরনো রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয়েছিল। সে তাড়াতাড়ি প্রদীপটি হাতে তুলে নিল। প্রদীপটি ধরতেই অদ্ভুত এক শক্তি তার শরীরে সঞ্চারিত হলো। ছায়াটি এবার থেমে গেল। তার গর্জন ক্ষীণ হয়ে আসছিল। সমরেশ প্রদীপটি ছায়ার দিকে তুলে ধরল। ঠিক সেই সময় ঘরের চারপাশে থাকা সমস্ত আলো নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে সমরেশ বুঝতে পারল এই প্রদীপেই হয়তো লুকিয়ে আছে ছায়াটির রহস্যের চাবিকাঠি। কিন্তু এর কার্যকারিতা কিভাবে কাজ করে তা তার জানা ছিল না। তাকে জানতে হবে।